বাংলাদেশের মানুষ হিসেবে আমরা অনেকটা ভুলে যাওয়া জাতি। এর আগে একাধিকবার এই কথা বলেছি, আমরা খুব সহজেই ভুলে যাই এবং আমরা বিশেষ করে রাজনীতির মাঠে আমরা ইতিহাস থেকে শিক্ষাটা খুব কম নিই। আগের ইতিহাসে যে ভুল করার ধারাবাহিকতা, সেই ভুল করার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখি, নিজেরাও করে অন্যের ব্যাপারটাকে ভুল বলে নিজেরা ঠিক সেই একই কাজটা করি। এই ব্যাপারটা আমরা বারবার দেখে আসছি। আমরা যদি একেবারে ব্যক্তিগত পর্যায়ে বলি, রাজনৈতিক দলের কথা বাদ দিয়ে ব্যক্তিগত পর্যায়ে যদি বলি, তাহলে বঙ্গবন্ধু যে ভুল করেছিলেন, ভুল মানুষকে কাছে টেনে নিয়েছিলেন, বুকে জড়িয়ে ধরেছিলেন, ভুল মোস্তাককে বুকে জড়িয়ে ধরার খেসারত তাকে ৭৫-এর ১৫ই আগস্ট দিতে হয়েছিল, ঠিক তেমনি আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বলেন যে বঙ্গবন্ধুর মতো একই ভুল শেখ হাসিনা করেছেন। ভুল মানুষদের তিনি আপন করে নিয়েছেন, ভুল মানুষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছিলেন বলেই তার পতনটা খুবই নির্মমভাবে হয়েছে। মানে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা এভাবেই বলার চেষ্টা করেন। আবার যে ভুলের কথা বলছি, যে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগে এই ২০০৯-এর জানুয়ারি থেকে যে ক্ষমতা শুরু করেছিল, তার আগে বিএনপি সরকার ছিল। বিএনপি সরকার যে ভুল করেছিল, সেই ভুল থেকে আওয়ামী লীগ কি নিজেদেরকে বিরত রাখতে পেরেছিল? আমরা দেখেছি যে বিএনপি সরকার, তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে একটা নির্দিষ্ট ব্যক্তিকে বসানোর জন্য তাদের তৎকালীন আইন উপদেষ্টা মওদুদ আহমেদ বিচারপতিদের বয়সসীমা, অবসরের বয়সসীমা বাড়িয়ে দিলেন। বয়সসীমা বাড়িয়ে দিয়ে কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো হবে, যেন তিনিই হন, সেই ব্যবস্থা পাকাপোক্ত করলেন। তাতে করে হলো কি যে ঝামেলাটা বাঁধলো, 111 আসলো এবং বিএনপির চরমভাবে ভরাডুবি হলো। আওয়ামী লীগ সেখান থেকে কিছুই শেখেনি। আওয়ামী লীগ দেখলাম যে 2010-11-তে এসে পুরো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিল। তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে বিএনপি যেমন নিজেদের ক্ষতি ডেকে এনেছিল, তেমনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আওয়ামী লীগও নিজেদের ক্ষতি করলো এবং পরবর্তীতে 14, 18, 24-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখলাম যে একপাক্ষিক নির্বাচন হলো। আসি বর্তমানে। আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু কথা আমরা শুনেছি, একটি অনুষ্ঠানে তিনি কথা বলেছেন, একজন পুলিশ কর্মকর্তার কথাও শুনেছি। 2024-এ শেখ হাসিনা সরকার পতনের সময় সবথেকে বেশি সমালোচিত হয়েছে যে পুলিশ, সেই পুলিশেরই বর্তমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেভাবে রাজনৈতিক ভাষণ দিয়েছেন, সেটা প্রচণ্ড বিতর্কিত হয়েছে। সেই প্রসঙ্গে বলবো। আর একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে যে বহুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো সেটা নিয়ে, তার নিজের দলকে নিয়ে একটা সংশয়, একটা আতঙ্ক, একটা ভয়ের কথা বলেছিলেন। গয়েশ্বরচন্দ্র রায়ের সেই কথাটা কি বিএনপি মনে রেখেছে, কিংবা বিএনপি কি সেই কথাটাকে মানে কিংবা ধারণ করে? চলুন একটু এই ব্যাপারগুলো নিয়ে বুঝে ওঠার চেষ্টা করি যে ইতিহাস আমরা কিভাবে ভুলে যাই, কিংবা যে ইতিহাস আমরা তৈরি করি সেই ইতিহাসের রোষানলেই পরবর্তীতে আমরা পড়ে যাই কিনা, এর থেকে কোনো রক্ষার উপায় আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে কথা বলেছেন। সেখানে তিনি রূপপুর পারমাণবিক কেন্দ্র, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এই 3টি জায়গাতেই দুর্নীতির কথা বলেছেন। ওয়েল অ্যান্ড গুড, এই 3টা জায়গায় দুর্নীতি, বিশেষ করে রূপপুরে দুর্নীতি মানে কি, রূপপুরের যে ওই যে বালিশ কাণ্ড আমরা দেখেছিলাম, একটা বালিশের দাম কত দেখানো হয়েছে, ২৭,০০০ টাকা নাকি, একটা পর্দার দাম ৮২,০০০ টাকা, এরকম অনেকগুলো টার্ম আমরা দেখেছিলাম যে বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, এসি কাণ্ড, ফার্নিচার কাণ্ড, এই কাণ্ডগুলো আমরা দেখেছিলাম। সেগুলো অবশ্যই সমালোচনার যোগ্য, গ্রহণযোগ্য নয়। কিন্তু রূপপুরকে কেন্দ্র করে আবার ওই যে $500 বিলিয়ন শেখ হাসিনা সেখান থেকে মেরে দিয়েছেন, এই যে অদ্ভুতরে কথা বলা হয়, সেটা মানে রাশিয়ার রাষ্ট্রদূত তিনি নিজে তার জবানবন্দিতেই বলে দিয়েছেন যে এটা মিথ্যা। রাশিয়া এত পাগল না যে কাউকে চাইলেই $500 বিলিয়ন মানে কি বলবো যে দিয়ে দেবে। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যে ডু ইউ থিঙ্ক উই আর ক্রেজি।
এই যে বক্তব্যগুলো আবার পদ্মা সেতু নিয়ে বলা হয় যে পদ্মা সেতুতে যে টাকা খরচ করা হয়েছে সেই টাকা দিয়ে 10টা পদ্মা সেতু বানানো যাবে, এই কথা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বহুবার বলা হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে সেই অন্তর্বর্তীকালীন সরকারই শেখ হাসিনার নেয়া যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রজেক্ট, সেই প্রজেক্টের পরবর্তী অংশের যখন বাজেট করে, বাজেট বাড়ায় 5 গুণ 10 গুণ বাজেট বাড়ায়, তখন তাদের ভেতরের রহস্য ফাঁস হয়ে গেছে যে আদতে সমালোচনার জন্য সমালোচনা করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ডভাবে প্রচলিত। প্রধানমন্ত্রী কথাও বলেছেন যে কর্ণফুলী টানেল ওই এলাকায় অযথা কিছু আবাসিক প্রকল্প বানানো হয়েছে। অযথা যদি বানানো হয়ে থাকে তাহলে অবশ্যই খারাপ, কিন্তু কিছু কিছু সমালোচনা যেমন বালিশকাণ্ড, এগুলোর তো অবশ্যই সুরাহা হওয়া উচিত, কিংবা যাদের শাস্তি পাওয়া দরকার তাদের শাস্তি পাওয়া উচিত। কিন্তু এই সমালোচনাগুলো করতে গিয়ে আপনি যদি পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা কর্ণফুলী টানেল এই প্রজেক্টটাকেই বিতর্কিত করে ফেলেন কিংবা এর প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন, তাহলে অনেকে হয়তো বলবেন যে এরকম বিতর্কিত প্রজেক্ট আপনারা 2-1টা করে দেখান। সেরকম বক্তব্য যেন না আসে সেই ব্যাপারে আমার মনে হয় যে সবারই সচেতন থাকা উচিত। এটা আলোচনা করার মানে আগ্রহ আমার নেই। আগ্রহ মূল জায়গায় সেটা হচ্ছে মূল 2টা জায়গায়, এই পুলিশের বক্তব্য এবং গয়েশ্বরচন্দ্র রায়ের আগের বক্তব্য। পুলিশ সদস্য, আমি নাম বলতে চাই না, আপনারা ইতিমধ্যেই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার একটা ভিডিও দেখেছেন। এই সময়ের বর্তমানে ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তা যেভাবে তিনি নিজেকে বিএনপি হিসেবে উপস্থাপন করলেন, এটা পুলিশকে চরমভাবে ক্ষতির মুখে ফেলবে। তিনি বললেন ক্লাস 7 থেকেই তিনি বিএনপি করেন। তিনি বললেন যে জিয়াউর রহমানের সঙ্গে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে যখন প্রেসিডেন্ট ছিলেন সর্বশেষ তার দেখা 1981 সালের সম্ভবত 25 জানুয়ারি বলেছেন। তখন তিনি ক্লাস 10-এ পড়েন। ক্লাস 10-এ পড়া অবস্থায় তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে দেখা হয়ে তিনি বলেছেন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তিনি পেলেন। জাতীয়তাবাদ আদর্শ, বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু কখনোই জাতীয়তাবাদী আদর্শ ভুলিনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার যে প্রয়াস এই পুলিশ কর্মকর্তা কিংবা পুলিশ অফিসারের আমরা দেখলাম, তাতে করে আমার মনে হয় যে এখন বলার সময় এসেছে যে 24-এর আন্দোলনে যেভাবে পুলিশ বিতর্কিত হয়েছে, পুলিশকে বিতর্কিত মানে অবস্থায় আমরা দেখেছি, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করেছে, এই অপবাদ পুলিশকে যে দেয়া হয়েছে, কিংবা পুলিশ কখনো কখনো সেই কাজ তো করেছেই, সেটা কি তাহলে মিথ্যা ছিল? মানে আমার মনে হয় যে এই পুলিশ কর্মকর্তার বক্তব্যে এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আগের সমস্ত অভিযোগই সত্য ছিল। কারণ আওয়ামী লীগের সময় পুলিশ বাহিনী আওয়ামী লীগ হওয়ার খুব চেষ্টা করেছে, নিরন্তর চেষ্টা করেছে। এমনকি জামাত বিএনপির বহু সদস্য তারাও আওয়ামী লীগ হওয়ার নিরন্তর চেষ্টা করেছে। আওয়ামী লীগ যখন চলে গেছে তখন তারা ফ্যাসিস্ট হয়েছে। এখন যদি পুলিশ এভাবে বিএনপি হওয়ার চেষ্টা করে এবং পুলিশ অফিসারদের যদি আমরা এভাবে বিএনপি হতে দেখি, তাহলে তো মুশকিল আসলে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এই তো একদিন আগেই বললেন যে পুলিশ বাহিনীকে মানে দল নিরপেক্ষ থেকে সবার হয়ে কাজ করতে হবে। অথচ একদিনের মধ্যেই আমরা দেখলাম যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিজেকে তার মানে যে ছোট একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, পুরোটা সময় তিনি কিভাবে নিজেকে বিএনপি প্রমাণ করবেন সেই চেষ্টা তিনি করলেন। আমার মনে হয় যে এই ধরনের পুলিশ কর্মকর্তাদের যদি বিএনপি সরকার দায়িত্বে রাখে তাহলে সরকার বিতর্কিত হয়ে পড়বে। সরকার নিজেদেরকে বিতর্ক থেকে মুক্ত করার জন্য কিংবা মুক্ত রাখার জন্য এই ধরনের পুলিশ কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয় না দেওয়াটাই ভালো হবে। কারণ সরকারি চাকরি করছেন আপনি প্রকাশ্যে বলছেন যে আপনি বিএনপি করেন, এটা হয়? এটা হতে পারে? মানে এর আগেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন পুলিশ কর্মকর্তার আমরা দেখেছি যে প্রকাশ্যে বলছে যে এই জয় বাংলা করছে, সে মানে মুজিব আদর্শের মানুষ, এটা ওটা বিভিন্নভাবে কথা বলছে। সেগুলো আমরা দেখেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই চিটাগাংয়ের একজন এসপিকে মানে জঘন্য ভাষায় কথা বলতে দেখেছি। মানে এরকম বলেছে যে আওয়ামী লীগ পেলেই ধরে ধরে মেরে ফেললো, মারো, এরকম বক্তব্য। মানে এবং মানে পুরোটাই রাজনৈতিক বক্তব্য।
তখন এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। পুলিশের এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের কথাবার্তা, আচরণ কোনোটাই আমাদের জন্য সুখকর নয়, পুলিশ বাহিনীর জন্যও সুখকর নয়। এবার আসি মূল আলোচনায়। বলছিলাম এই টোটাল আলোচনাটা যে কারণে করা, সেটা হচ্ছে যে গয়েশ্বরচন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটা কথা বলেছিলেন। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, আলোচনা চলছে, তখন বিএনপির অবস্থান ব্যক্ত করে তিনি এটার বিপক্ষে অবস্থান নিয়ে বলেছিলেন, এই ফটোকার্ডটা তৎকালীন সময়ে কালবেলায় প্রকাশিত 10 মে 2025 কালবেলায় প্রকাশিত এই নিউজটা দেখে নিন। আজ আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না, তার গ্যারেন্টি কি? অর্থাৎ গয়েশ্বরচন্দ্র রায় তিনি তখনই বুঝেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিণতি কারো জন্যই ভালো হবে না। আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কেন, সেই আলোচনা করার জন্য এই প্রসঙ্গ উত্থাপন করছি না। এই প্রসঙ্গ উত্থাপন করছি এই কারণেই, ইতিহাস থেকে আমরা আদৌ কিছু শিখি কিনা সেই বাস্তবতা উপস্থাপনের জন্য। গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা পরবর্তীতে দেখেছি যে সরকার যেদিন শপথ নিল, বিএনপি সরকার, সেদিন তাকে প্রচণ্ড রাগান্বিত হতে, তার আসন নাই, তার নির্ধারিত আসন নাই, একজন উঠে তাকে জায়গা দিতে চাচ্ছে, তিনি খেপে গিয়েছেন, এরকম ব্যাপার দেখেছি। তার মানে গয়েশ্বরচন্দ্র রায়কে খুব একটা যে সম্মান বিএনপি সরকার, নতুন সরকার দিয়েছে, নতুন নেতৃত্ব দিয়েছে, সেটা আমরা দেখছি না। সেই তার বক্তব্য বিএনপি কতটা ধারণ করবে সেটা একটা প্রশ্ন থাকতেই পারে, কিন্তু তিনি কি অসাধারণভাবে ভবিষ্যৎ দ্রষ্টার মতো কথা বলেছিলেন। এবং এই কথা যদি মনে না রাখে কোনো রাজনৈতিক দল, যে আজকে আপনি যাকে ইট মারছেন কালকে পাটকেল আপনাকে খেতেই হবে, এটা চরম বাস্তবতা, তাহলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যাবে। আওয়ামী লীগকে যে ইউনূস নিষিদ্ধ করেছে, সেই আওয়ামী লীগ কোনো না কোনো দিন ফিরে এসে ইউনূস কিংবা ইউনূসের সহযোগীদের উপরে যদি মরণ কামড় দেওয়ার চেষ্টা করে, সেদিন কিন্তু আওয়ামী লীগকে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগকে ঠেকানো, কোনো যুক্তি দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো খুবই কঠিন হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াকে যদি বিএনপি সমর্থন করে, সংসদে যে আইন পাশ হলো, সেই আইন পরবর্তীতে আওয়ামী লীগ যদি কোনো দিন ফিরে আসে, 50 বছর পরে ফিরে এসে সেই আইনকে কাজে লাগিয়ে তারা যদি বিএনপিকে নিষিদ্ধ করে, জামাতকে নিষিদ্ধ করে, তখন কিন্তু গণতন্ত্র ধ্বংসের মুখে পড়ে যাবে। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে না। তেমনি যে কারণে এই প্রসঙ্গটা বললাম, যে 24-এ যে ব্যাপারটা ঘটলো, পুলিশকে নিয়ে যে ব্যাপারটা ঘটলো, সেখান থেকে মাত্র 2 বছরের মধ্যেই আমরা ভুলে গেলাম যে পুলিশ সরকারি দল হয়ে গেলে কিভাবে গজব নেমে আসে একটা দেশের ওপরে, সেটা ভুলে গিয়ে আজকে আমরা পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তাকে দেখছি প্রকাশ্যে সরকারি দল হয়ে যেতে। এটা কোনোভাবেই কাম্য নয়। এটা যেমন কাম্য নয়, তেমনি বিগত সরকারের খারাপ দিকগুলোর আমরা সমালোচনা করব, কিন্তু যে ভালো দিক, পদ্মা সেতু বিগত সরকারের কখনোই খারাপ দিক হতে পারে না, যেটা বিশ্বব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থতে পদ্মা সেতু তৈরি হয়েছে। সেটার আমি যদি বিরোধিতা করার জন্যই বিরোধিতা করি, সমালোচনার জন্যই সমালোচনা করি, তাহলে যেটা হবে, আজকে আমি যেটা তৈরি করব, পরবর্তীতে পরের সরকার এসে সেটার স্বীকৃতি তারাও আমাকে দেবে না। যেমন আজকে যোগাযোগ মন্ত্রী, তাকে বলতে শুনেছি, গণমাধ্যমে নিউজ হতে দেখেছি, যে যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই প্রথম নিয়েছিলাম। এই বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে আদতে এই মন্ত্রীরা কি অর্জন করতে চান, কিংবা বিএনপির জন্য কি অর্জন বয়ে আনতে চান, সেটা অন্তত আমার বোধগম্য হয় না। আমার মনে হয় যে রাজনীতিতে সহ অবস্থান যেমন দরকার, অন্যের অবদানকে স্বীকৃতি দেওয়া যেমন দরকার, অন্যের মতামতের উপরে শ্রদ্ধাশীল যেমন থাকা দরকার, এবং এই ব্যাপারগুলো থাকা দরকার এই কারণেই, অন্যের স্বার্থে না, নিজের স্বার্থে। কারণ আমি যদি অন্যের স্বীকৃতি না দিই, অন্যকে সম্মান না দিই, তাহলে আমাকেও কেউ পরবর্তীতে স্বীকৃতি দেবে না। এটা নিয়মে পরিণত হলে বাংলাদেশটারই ক্ষতি হবে। আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।